ওদের দেখে নওমির বুকের ভেতরে কেমন যেন প্রশান্তি ভরে গেল। ছেলেটা যে বাবার আদর পেতে পারে এটা তার কল্পনায় আসেনি। আজকে আজলানই ওদের নিয়ে এসেছে। আদনানকে নিয়েই আগে আসতে চেয়েছিল, কিন্তু আজলান বলল ও সামলে রাখবে, আগে নওমিকে যেতে। নওমি চিন্তায় ছিল আদনান থাকবে কি না, কিন্তু আশ্চর্যজনকভাবে আদনান টু শব্দটিও করেনি। এখানে এসেছে পর্যন্ত ওর কোলে আসার জন্য বায়না করেনি। নমি একটু হাসল নেকাবের ভেতরেই। সে এগিয়ে গিয়ে আদনানকে কোলে নিল। আদনান এতক্ষণ পর মায়ের কোল পেয়ে 2 হাত বাড়িয়ে নমির গলা শক্ত করে জড়িয়ে ধরল। ছোট ছোট হাত দুটো দিয়ে মায়ের হেজাব খামচে ধরে ও নিজের চেনা আশ্রয়ে মুখ লুকালো। এতক্ষণের হট্টগোল, চিৎকার আর অপরিচিত পরিবেশ ওকে ভেতরে ভেতরে যেটুকু দুলিয়েছিল, মায়ের বুকে আসতেই সেই ভয়টুকু কর্পুলের মতো উড়ে গেল। ও আর চোখে একবার পেছনে আজলানের দিকে তাকালো, যে এখনও পরম মমতায় ওর দিকেই চেয়ে আছে। আজলান খালি হয়ে যাওয়া হাত দুটোর দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমজাদ শিকদার এবং অন্যরা এতক্ষণ খেয়াল করলো এখানে একটা বাচ্চা আছে। আমজাদ শিকদার এগিয়ে এসে বলল, এটা কি মা? নমি হেসে বলল, আমার ছেলে। সবাই অবাক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। এই ছেলে নমির? তাদের হিসাব যেন মিলছে না। একবার নমির দিকে আবার আজলানের দিকে তাকাচ্ছে। আজলান হেসে বলল, আমাদের ছেলে আদনান আজওয়াদ। মুহূর্তেই বিস্ময়ের সীমায় পৌঁছে গেল শেফালি। এত কষ্ট করলো ওদের আলাদা করতে, ওরা এক হয়েই কি না ওকে বাজিমাত দিল। আমজাদ শিকদার অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, এটা তোর ছেলে, আমার নাতি, একটু ছুঁতে দিবি মা? এই আবদার মানা করতে পারল না নমি। যতই হোক বাবা তো। আদনানকে আমজাদ শিকদারের কোলে দিল। বেশ খানিকক্ষণ তাকে আদর করলো। সময় পেরোলো অনেকটা। নমি সবার দিকে একবার তাকিয়ে বলল, এবার যেতে হবে আমাদের। আমজাদ শিকদার অবাক হয়ে বলল, থাকবি না তুই? এত বছর পরে সে থাকবি না আমার কাছে? নমি হেসে বলল, কোথায় থাকবো আমি? কার কাছে থাকবো? কে আছে আমার? এমন করিস না মা, তুই আমার কাছে থাকবি। এটা তোর বাড়ি, আমি তোর বাপ। আমি মাপ চাইতেছি তো। এভাবে তোরে কত বড় অপবাদ দিয়েছি রে মা। তুই আমার ক্ষমা না করলে আমি ময়রাও শান্তি পাবো না। আমি তো বলেছি বাবা, তোমার উপর আমার কোনো রাগ নেই, তুমি শান্ত হও। কিন্তু এই বাড়িতে থাকার মতো মানসিকতা আমার আর কোনো দিনই হবে না। থাকতে পারবো না আমি। আমি আমার সত্যটা প্রমাণ করতে এসেছিলাম, তা করা শেষ, এবার যাওয়ার পালা। আদনানকে আমজাদ শিকদারি থেকে নিয়ে সকলের দিকে তাকিয়ে বলল, আমি আর আসবো না তোমাদের জ্বালাতে। এই মেয়ের দায়িত্ব নেওয়ার ভয়ও তোমাদের পেতে হবে না। আর না চরিত্রহীন ট্যাগ পাওয়া মেয়ের কলঙ্ক টানার ভয়। ভালো থেকো তোমরা। বাবা, নিজের খেয়াল রেখো। আর হয়তো দেখা হবে না, আমি চাই না আর দেখা হোক। তোমাকে আর বাবা ডেকে কষ্ট দেব না। আর কাউকে কিছু বলতে না দিয়ে গেটের দিকে এগিয়ে গেল। পেছন থেকে এক জোড়া পা ছুটে এলো। আপু, তুমি আবার চলে যাচ্ছ, আমাদের ভুলে যাবে? নমি ফটকের কাছে গিয়ে একবার থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে সাইফুলের অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হাসলো একটু। অত্যন্ত স্নেহ জড়ানো গলায় বলল, যোগাযোগ রাখিস ভাই। তোর আপু তো মরে যায়নি, বেঁচে আছে। কখনো আমার কথা মনে পড়লে ফোন দিস আমার নাম্বারে। সাইফুলকে নম্বর দিয়ে হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থাকিস। আজলান এতক্ষণ সবটা অবলোপন করছিল। এবার তার যাওয়ার পালা। সে মাটিতে পড়ে থাকা শেফালির দিকে এক পলক তাকালো, তারপর আমজাদ শিকদারের দিকে। তিনি যে নিজের হাতে বিষধর সাপকে তাড়িয়ে ওনার পাপের শাস্তি নিশ্চিত করবেন, তা ওনার শক্ত চোয়াল দেখেই বোঝা যাচ্ছিল। আজলান আর কালক্ষেপণ না করে দ্রুত পায়ে নমির পিছু পিছু বাড়ির বাইরে বেরিয়ে এলো। গাড়ি চলছে আপন গতিতে। গাড়ির ভেতরে শান্ত সব। নমির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে, আর আদনান নমির কোলে ঘুম। আজলান গাড়ি চালাতে চালাতে একবার তাকালো নমির ক্লান্ত মুখের দিকে। ফ্যাকাশে হয়ে আছে। অনেক কষ্টে যে আপন মানুষগুলোর সাথে শক্ত কথা বলেছে সেটা আজলান ভালো করেই জানে। আজলান চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার জীবনের সব অন্ধকার দূর করার একটা ধাপ আজ শেষ হলো। এবার আমাদের পালা ভালো থাকার। তোমার, আমার আর আমাদের আদনানের এই শূন্য জীবনে সেই হারিয়ে যাওয়া বসন্ত নতুন করে আবার ফিরে পাওয়ার। আরও সপ্তাহখানি কেটে গিয়েছে। আজলানের সাথে আদনানের সম্পর্ক উন্নতি হয়েছে। আদনান এখন আজলান বলতে পাগল। আজলানকে পেলে আর কাউকে যেন লাগে না। আজলানও শত ব্যস্ততার মাঝে দিনে অন্তত একবার আদনানের খোঁজ নিতে ছুটে আসে। ওর মুখের রাশভারী গম্ভীর ডাক্তার ভাবটা আদনানের সামনে এলেই কর্পুলের মতো উড়ে যায়।
আজলানের সাথে আদনানের সম্পর্ক এভাবে তাড়াতাড়ি এগুলেও নওমির সাথে সম্পর্কের সুতো যেন ঠিক আগের জায়গাতেই থমকে রয়ে গেছে, না আগাচ্ছে আর না পিছাচ্ছে। আজলান যদি নিজে থেকে 2 পা আগায়, নওমি সেখানে সম্পূর্ণ নির্বিকার। সে এক চুলও আগাচ্ছে না, আবার আজলানকে তাড়িয়ে দিয়ে পিছিয়েও দিচ্ছে না, আর না নিজে পেছাচ্ছে। এক অদ্ভুত নিষ্পৃহ দেয়াল তুলে রেখেছে সে নিজের চারপাশে। আজকে সকালে নওমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মাত্রই আদনানকে নাস্তা খাইয়ে দিয়েছে। এখন আদনানের অভ্যেস হয়ে গেছে কারো না কারোর সাথে থাকবে, একা খেলবে না। একা খেললে শুধু ডাকতেই থাকে। আদনান তৈরি করেছে এই অভ্যেস। নওমি রুমে ছিল আর আদনান ড্রয়িং রুমে খেলছিল। হঠাৎ বেল বেজে উঠল। নওমি ভ্রু কুঁচকে বিড়বিড় করলো। এই অসময়ে আবার কে এলো? ও ড্রয়িং রুমে আসতেই দেখলো আদনান অলরেডি দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। নমিকে দেখতেই হাত উঁচিয়ে দরজার খিল দিকে দেখিয়ে বলল, খুলো। নমি বুঝতে না পেরে কপাল কুঁচকে দরজা খুলে দিল। সামনে তাকাতেই তার চোখ চড়ক গাছ। ডক্টর আজলান দাঁড়িয়ে। এই লোকটা এই সময় এখানে কি করছে? ওনার ডিউটি নেই? নমিকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আজলান বলল, ঘরে যেতে দেবে না? এভাবে দাঁড় করিয়ে রাখার শখ হয়েছে বুঝি? আমি তো ভূত নই। নমি চট করেই সরে দাঁড়ালো। আজলান ভেতরে আসলে নমি ইতস্ত করে বলল, আপনার ডিউটি নেই? চেম্বারে যাবেন না আজকে এই সময় এখানে? আজলান ওর দিকে তাকিয়ে হেসে বলল, হুম, আজকে পুরো সময়টা আদনানের জন্য। আজকের জন্য সব অফ রেখেছি। নমি চোখ বড় বড় করে তাকালো। ও কি ঠিক শুনলো? আজলান আজওয়াদের মতো একজন ব্যস্ত ডাক্তার আজকে পুরো দিনটা একটা বাচ্চার জন্য অফ করে দিয়েছে। সে আমতা আমতা করে বলল। কিন্তু কেন? শুধু শুধু ওর জন্য? আজলান ওকে থামিয়ে গম্ভীর স্বরে বলল, শুধু শুধু নয়, আমি আদনানের জন্য এসেছি। তোমার সমস্যা আছে? থাকলে বলো, চলে যাই। নমি তাড়াহুড়ো সুরে বলল, না না, আমি সেটা বলিনি। আমি তো আপনার ডিউটির... সেটা তোমার ভাবতে হবে না। একদিন ডিউটি না করলে কেউ মরে যাবে না। নমি বিড় করলো। তারা লোক বুঝি আর ভালো হয় না, বরং আরও ঘাট দ্বারা হয়। নমি ভিতরে চলে গেল। নমি চুপি চুপি বললেও কথাটা কানে এসেছে আজলানের। সে একটু হাসলো, তারপর দাঁড়িয়ে থাকা আদনানের পানে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছিস পুটুস? আদনান বুঝলো না। আজলান গিয়ে ওকে কোলে তুলে নিল। আদনান ওর গলা জড়িয়ে ধরে প্রশ্ন করলো, পুতুচ কি? তুই ও ওকে নিয়ে সোফায় বসলো। আমাকে মিস করেছিস? তুমি এসেছো? আজলান মুখ কুচকে বলে উঠল, এসেছো কি? হ্যাঁ, বাবা তুমি এসেছো এটা বলতে পারিস না? তোর মা তোকে সব শিখালো, বাবা ডাকাটা শিখাতে পারলো না। পরক্ষণেই কি যেন ভেবে বলল, হুম, শিখিয়েছে তো। না হয় তুই হাসপাতালে আমায় বাবা ডাকলে কি করে? ডাকলেই যখন, এখন ডাকিস না কেন? চুপ করে থাকিস কেন? আদনান ওর গলা জড়িয়ে ওরই দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে কি বলল আজলান। আদনান ওর তাকানো দেখে বলল, সব বুঝিস, শুধু আমি কি বলি ওটা ছাড়া। যখন চিনিনি তখন বাপ বলেছিস, আর এখন বলতে বলি আর তুই মুখে তালা দিস। আদনান কি বুঝে ফিচফিচ করে হেসে ফেলল। আদলানও হেসে ওকে কোলে নিয়ে ভেতরে যেতে যেতে রান্নাঘরের দিকে উকি দিয়ে বলল, তোর মা কোথায় গেল রে? রান্নাঘরে? তোর মাকেই জিজ্ঞাসা করি চল, তোকে আর কি কি শিখিয়েছে। আদনান এবার মুখ খুলল। শিখাইনি। আদনান ভ্রু কুচকে বলল। কি শেখায়নি? আদনান জবাব না দিয়ে হেসে ওঠে, যেন এটা একটা খেলা আর এই খেলায় ও খুব আনন্দ পেয়েছে। আদনানকে নিয়ে রান্নাঘরের সামনে যেতেই দেখলো রান্নাঘর ফাঁকা। সে এইদিক ওদিক তাকিয়ে হুট করে মনে পড়ল নমি তো স্কুলে যাওয়ার সময় হয়েছে। সে বেডরুমের সামনে গিয়ে নক করলো। ভেতর থেকে উঁচু স্বরে নমি গলার আওয়াজ শোনা গেল। ভেতরে আসুন। ধীরে দরজা ঠেলে ভেতরে গেল আজলান। নমি পুরোপুরি রেডি, বোরকা নেকাব পরে। সে এক পলক পর্যবেক্ষণ করে বলল, তুমি স্কুলে যাবে? আপনি এই সময় আসবেন জানলে জানিয়ে দিতাম। আসলে আদনানকে তো আমার সাথে নিয়ে যাই। আজলান একবার আদনানের দিকে তাকিয়ে আবার নমির দিকে তাকিয়ে বলল, আদনান আমার সাথে থাকুক, তুমি যাও। আদনানকে আজলানের সাথে একা রেখে যাবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। পরক্ষণেই চিন্তা করলো আদনান তো আজলানের সাথে যথেষ্ট সেফ। নমির অবস্থা থেকে আজলান ওকে আশ্বস্ত করে বলল, দেখো নৌমি, আমি আদনানকে দেখে রাখবো, তুমি চিন্তা করো না। আর যদি একটু চুপ রইল, পরক্ষণে আবার বলল, তুমি যদি চিন্তা করো যে আমি ওকে নিয়ে যাব, তাহলে সেটা তোমার ভুল ধারণা।
আমি তোমার থেকে ওকে কখনোই আলাদা করার চিন্তা করি না। তোমাকে তো আগেই বলেছি, তুমি নিশ্চিন্তে আমায় বিশ্বাস করতে পারো। এরপর আজলান আদনানের দিকে তাকিয়ে বলল। কে থাকবে না আমার সাথে? আদনান মাথা নেড়ে সায় দিল, অর্থাৎ থাকবে। নমি বলল। স্কুলে যাবে না আম্মুর সাথে? আদনান একটু ভেবে বলল। না, আমি করবো। আজলান হেসে বলল। তুমি চিন্তা করো না, আমি ওকে দেখে শুনে রাখবো। তুমি নিশ্চিন্তে স্কুল করে আসো। নমি মাথা নেড়ে ব্যাগ কাগজপত্র গুছাতে লাগলো। আদনান একটু ইতস্তত করে বলল। এ মানে বলছিলাম, তুমি আদনানকে আমাদের কথা কখনো বলনি? না মানে এমনি বলছিলাম, ও আমাকে হাসপাতালে চিনেছিল তো তাই। নমির হাতে কাজ থামিয়ে একবার চোখ তুলে তাকালো। হুট করে এমন প্রশ্ন কেন? এবার ব্যাগের দিকে চেয়ে কাগজ নিতে নিতে খুব ছোট্ট করে জবাব দিল। হ্যাঁ, বলেছিলাম। আদনানের কৌতূহল যেন বাড়ল। সে কিছুটা উৎসুক হয়ে বলল। কি বলেছিলে? নমি ব্যাগের চেন আটকে আবার আদনানের দিকে তাকিয়ে বলল। আমি আদনানকে সকলের কথাই বলতাম, যদিও ছোটবেলার কথা অতটা মনে থাকবে না ওর, কিন্তু আমি সবার ছবি দেখিয়ে চিনাতাম ওকে। এটাকে ওটাকে, ছেলেটা উৎসুক হয়ে দেখতো। আর ছোট্ট মস্তিষ্ক আপনার ছবি চিনে রেখেছিল, তাই হয়তো হসপিটালে চিনতে পেরেছিল। আদনান মজা করে অভিমানের সুরে বলল। তবুও তো তুমি অস্বীকার করলে। নমি একটা শ্বাস ছেড়ে বলল। আমার কিছু করার ছিল না এটা ছাড়া। আদনান কিছু বলল না। নমি আবার নিজে থেকেই বলল। আমি আদনানকে সবাইকেই চিনিয়েছিলাম, শুধু শুধু? আমার সো কল্ড পরিবার ছাড়া। আদনান চুপ হয়ে গেল। নমি আদনানের কাছে গিয়ে আদর করে বলল। দুষ্টুমি করবে না কেমন? আম্মু তাড়াতাড়ি চলে আসবো, তোমার জন্য চকলেট নিয়ে আসবো। তুমি ভালো ছেলে হয়ে থাকবে। আদনান মাথা নেড়ে বলল। ওকে। নমি আদনানের গালে চুমু দিয়ে মাথার চুল এলোমেলো করে হেসে তারপর আজলানের দিকে তাকালো। আসছি, আদনানের একটু খেয়াল রাখবেন। আজলান সায় দিতেই নমি বেরিয়ে গেল। নমি বেরিয়ে যেতেই আজলান ওকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। নমি ওকে 3 বছর নিজের থেকে দূরে সরিয়ে রাখলো, অথচ এই একটা দিনও তার প্রতি ঘৃণা ছড়ায়নি নিজের সন্তানের মনে। পরম মমতায় ওদের ছবি দেখিয়েও ওর অবর্তমানেও আদনানের মনে ওর জন্য একটা সম্মান ভালোবাসার আসন তৈরি করে রেখেছে। কেমন এই মেয়েটা? কিসের তৈরি উনার এই মন? আদনান চুপচাপ বসে আছে দেখে আজলান বলল। এই বাঘের ছানা, কি খাবি নাকি খেলবি? আদনান অবুঝের মতো বলল। বাঘের চানা। আমি বাঘ, তুই ছানা। আদনান ঘোড়ার ডিম বুঝলো বোধহয়। সে কথা ঘুরিয়ে বলল। খেলবো আমি। চল খেলি। আদনানকে নামিয়ে দিতেই আদনান ঝুড়ি ভর্তি খেলনা নিয়ে হাজির হলো। আদনান হেসে বলল। ডক্টর আজলান আজওয়াদ এখন 2.5 বছরের আদনান আজওয়াদের সাথে খেলনা দিয়ে খেলবে। আবার বলল। না, ঠিকই আছে, ছেলের জন্য সব করা যায়। আর এটা তো মাত্র খেলা। কি গো নমি, আজকে আদনানকে আনলে না? এক কলিগ প্রভার প্রশ্নে নমি তার দিকে তাকিয়ে সৌজন্যতার সাথে বলল। না গো, আজ আদনান আমার সাথে নেই, দেখতেই তো পাচ্ছেন। নমি ভালো করে জানে এ শুধু শুধু তার সাথে কথা বলতে আসেনি। ইনি হলো স্কুলের সবচেয়ে কুচুটে মানুষ। ক্লাস নেওয়ার থেকে মানুষের বিষয়ে নিন্দা করে বেশি। নমি যথাসম্ভব এড়িয়ে চলে, কিন্তু ওই যে যত দূরে যেতে চায় তাকে যেন ততই টেনে নিয়ে আসে। ওর বাড়ির 2 কদম হেঁটেই এই মহিলার বাড়ি, তাই সব খবর দ্রুত পৌঁছে যায়। ওদের কথার মাঝে অন্য এক কলিগ লামহা আসলো। তিনি বললেন। সত্যি তো, আদনান কইরে? আজ বাসায় রেখে এসেছি। সে যথাসম্ভব চেষ্টা করছে আদনানের বিষয়টা এড়িয়ে যাওয়ার। এমনিতেই এটা নিয়ে কম চর্চা হয় না, যেখানে আরও জলঘোলা হোক এটা সে চাইছে না। বাসায় রেখে এসেছিস মানে? ওইটুকু বাচ্চা একা? না আপু, বাসায় মানুষ আছে তাই। আচ্ছা, আমার না ক্লাস আছে, আমি উঠি। সে উঠতেই পেছন থেকে প্রভা ব্যঙ্গ করে বলে উঠল। মানুষ তো থাকবেই। নমি পেছনে ফিরে বলল। মানে? প্রভা কোনো রাগ ডাক না রেখেই বলল। আজকে দেখলাম তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে। শুধু আজকে না, কদিন ধরেই দেখলাম। তা কে এই ছেলে? হঠাৎ তোমার খোঁজে এত আসে কেন? প্রভার এমন ইঙ্গিতপূর্ণ কথায় অপমান বোধ করল নমি। মুখ থমথমে হয়ে এলো। সে খুব ইচ্ছা করছিল কড়া কিছু শুনিয়ে দিতে, কিন্তু নিজের ভেতরের আত্মসম্মান বোধের আর স্কুলের পরিবেশের কথা চিন্তা করে সে নিজেকে শক্ত রাখল। আমার বাড়িতে কে আসবে আর কে আসবে না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় প্রভা আপা। প্রভা মুখ বাঁকিয়ে বলল। বেশ বুঝতে পারছি। নমিও কম গেল না।
সে তেরা কণ্ঠে জবাব দিল। বুঝতে পারলেই ভালো। আর উনি কোনো যেন তেন ছেলে নন। উনি আমার কাছে অত্যন্ত সম্মানের একজন মানুষ। ওনাকে নিয়ে চর্চা করার চেয়ে নিজের ক্লাসের দিকে মনোযোগ দিলে মনে হয় স্কুলের বেশি লাভ হতো। প্রভাব মুখে অপমানে লাল হয়ে গেল। সে রেগে কিছু বলতে গেলে লামহা ধমকে উঠল। চুপ থাকো প্রভা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিষয়টা ভালো হবে না। সবসময় মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত সস্তা কথা কীভাবে বলো? এটা তোমার লাস্ট ওয়ার্নিং। যেহেতু সিনিয়র টিচার তাই প্রভাত চুপসে গিয়ে বলল, সরি ম্যাম, আমি আসলে আদনানকে কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। নমি যথেষ্ট রেসপন্সিবল, সেটা তুমি স্বীকার না করলেও জানো ঠিকই। তাই আদনানকে যেহেতু রেখে এসেছে, জি। এই টপিক এখানে রাখ, ক্লাসে যাও। ওকে ম্যাম। প্রভাত চলে যেতেই লামহা নমিকে বলল। তো ক্লান্ত লাগে না এসব শুনতে শুনতে? নমি হেসে বলল, ক্লান্ত হয়ে গেলে কিভাবে হবে আপু? আমার যে এখনও অনেক পথ চলা বাকি। তাছাড়া মানুষের কথা কান দিলে তো নিজের জীবনটাই থেমে যাবে। লামহা একরাশ মায়া আর সহানুভূতি নিয়ে বলল, তোর এই শক্ত মনটাই তোকে এত দূর টেনে এনেছে রে নওমি। তবে মনে রাখিস, সব মানুষ একরকম হয় না। নিজের জন্য না হলেও আদনানের জন্য একটা সুন্দর ভবিষ্যতের কথা ভাবিস। নমি শুধু একটু ম্লান হাসল। ক্লাসের বাহানায় বেরিয়ে গেল স্টাফ রুম থেকে। ক্লাসের পর ক্লাস নিয়ে যখন দুপুরের দিকে নমির ছুটি হলো, তখন মাথার উপর কড়া রোদ একটা রিকশা নিয়ে সে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। ছেলেটাকে অনেকক্ষণ দেখে না, এখন পর্যন্ত এত সময় ওকে ছাড়া থাকেনি সে। রিকশা যখন আপন গতিতে চলছে, তখন প্রভার সেই কটু কথাগুলো ওর মনের ভেতরে খিটখিট করতে লাগলো। নমি রিকশায় বসে হুট্টার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। লামহা আপার কথাটাও ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজলান যা করছে সেটা আদনানের প্রতি মায়া আর টানের কারণে হয়তো ভালোবাসেও, কিন্তু সবাই তো সেটা জানে না। আজ প্রভা আঙ্গুল তুলেছে, কাল হয়তো পুরো মহল্লা ওর দিকে কাদা ছুড়বে। না, মাথাটা ধরেছে খুব। নতুন করে আর কোনো অপবাদের মুখোমুখি হওয়ার শক্তি ওর নেই। সে মনে মনে ভাবল, আজলানকে কি মানা করে দেওয়া উচিত? কিন্তু কিভাবে? আর উনি কি মানবে যে এখানে আদনানের খবর জেনে হন্যে হয়ে খুঁজেছে? নিজের মাথায় দুই হাত চেপে বসে রইল সে। আদনানের এভাবে রোজ রোজ আশায় আদনানের যেমন মায়া বাড়ছে, তেমনি নমির চারপাশের দেয়ালটাও আলগা হচ্ছে। এই মায়া যে কোনো দিন বড় কোনো ঝড়ের কারণ হবে না তো? তার গ্যারান্টি কে দেবে? আর ভাবতে পারছে না সে। আজলান উপর হয়ে শুয়ে আছে আর তার পিঠের উপর বসে আছে আদনান। ওর মুখে হুস হুস চল বলতে বলতে আওয়াজ করছে, আর আজলানের শার্টের কলারটা ধরে লাগামের মতো টেনে ধরে আছে। আজলান কোনো মতে ঘাড় ঘুরিয়ে আদনানের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কিরে আদনান, বাপের পিঠকে একেবারে রেসের ঘোড়া বানিয়ে ফেললি। নাম এবার, আমার কোমরের 12টা বাজিয়ে দিলি তুই। আদনান ওর কথা বুঝলো না, তবে আজলানের চুলগুলো মুঠো করে ধরে খিলখিল করে হেসে উঠল। ওর খুশি দেখে আজলানও হাসলো। সে আলতো করে আদনানকে পিঠের থেকে নামিয়ে নিজের বুকের উপর শুইয়ে দিল। আদনান ওনার বুকের উপর ছোট্ট ছোট্ট হাত দুটো রেখে বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে রইল। আদনান আবছা ভাষায় বলতে পারছে ঠিকই, বেশিরভাগই সময় কম কথা বলে। এই যেমন সারাদিন একটুও বিরক্ত করেনি। আদনানের হাসি আর আনন্দে আজলান এর মনে হয়নি এত সময় চলে গেছে। একদম শান্ত বাচ্চা হয়েছে নমির মতো। আজলান ওর নরম গালে টোকা দিয়ে বলল, তোর মা তোকে অনেক ভালোবাসে রে পুটুস। 3টে বছর একা একা এত ঝড় সামলেছে, তাও আমাকে তোর মনে খলনায়ক বানায়নি। আমি তোর মায়ের এই ঋণ কিভাবে শোধ করবো বলতো? আদনান মায়ের কথা শুনে দরজার দিকে তাকিয়ে বলল, মা, আ আ মা? কই তোর মা? মা মা করছিস কেন? হ্যাঁ, আমার সাথে ভালো লাগছে না? আদনান আজলানের শার্টের বোতাম নিয়ে নিজের খেলায় ব্যস্ত। আজলান ওর চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিল। আজ সারাদিন ওরা দুজন খুব আনন্দ করেছে। আদনানকে নিয়ে বাইরে ঘুরেছেও অনেকক্ষণ। আজকে গাড়ি আনেননি বিধায় কাছাকাছি ঘুরে এসেছে। আফসোসও করেছে, গাড়িটা আনা উচিত ছিল। আদনানের সাথে খেলে যা বুঝলো, ছেলেটার গাড়ির প্রতি অনেক আকর্ষণ। অধিকাংশ খেলনাই গাড়ি আর বাইক। স্বাভাবিক, নমি যে পরিস্থিতিতে ওকে বড় করেছে, সেখানে গাড়িতে ঘোরার মতো সামর্থ্য অবশ্যই ওদের ছিল না। ইস, আদনানকে আজ গাড়িতে ঘুরিয়ে নিয়ে যেতে পারত, কেন যে আনলো না। এর মধ্যে ঘরের বেল বাজলো। আদনান উঠে বলল, খেলনা সব গুছা আদনান, তোর মা এসে দেখবে এই ঘরের এই অবস্থা, তখন আমাকেই না বের করে দেয়। দ্রুত হাতে আদনান খেলনাগুলো ঝুড়িতে রাখলো।
বাবার দেখা দেখিতে আদনানও ছোট ছোট হাতে কয়েকটা খেলনা তুলে গুছিয়ে রাখলো। আদনানকে সোফায় বসিয়ে আদনান গিয়ে দরজা খুলে দিল। বাইরে ক্লান্ত নওমিকে দেখে হেসে বলল, এসে গেছো? হুম। আদনান দরজা থেকে সরে দাঁড়ালো। নওমি আদনানের দিকে তাকিয়ে দেখলো ওর শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো, চুলগুলো পুরোপুরি এলোমেলো। ছেলেকে সামলাতে যে ভালোই বেগ পেতে হয়েছে বেশ বুঝতে পারল সে। নওমি নিজেই লজ্জিত হলো। কেন রেখে গিয়েছিল আদনানকে? আদনান তো বলবেই, তাই বলে ও এক কথায় রাজি হয়ে রেখে গেল। নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে আদনানকে সামলাতে। আদনানকে তো সে চেনে, যার সাথে তার ভাব হয় তাকে জ্বালিয়ে ফেলে। সে ভেতরে গিয়ে দেখলো আদনান সোফায় বসে পা দুলাচ্ছে। মাকে দেখেই ওর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সোফা থেকে নেমে এক দৌড়ে এসে নমির পা জড়িয়ে ধরল সে। মুখ দিয়ে অস্পষ্ট একটা শব্দ করলো। মা, নমি হেসে ওকে কোলে তুলে কপালে চুমু দিয়ে বলল। হ্যাঁ বাবা, দুষ্টুমি করেছো তুমি? নমি ওর মাথায় হাত বুলিয়ে আদনানের দিকে তাকালো, একটু লজ্জিত ও অপরাধীর সুরে বলল, ওর জন্য আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? ও তো খুব ছটফটে, একদম এক এক জায়গায় স্থির থাকে না। একা সামলাতে গিয়ে আপনাকে বড় জ্বালিয়েছে নিশ্চয়ই। আদনান হাসল। আদনানের গাল টেনে নওমির দিকে তাকিয়ে বলল, জ্বালানো? ও তো আমার বাঘের ছানা নওমি, ও আমাকে জ্বালাবে কেন? আর কষ্ট? নিজের ছেলের সাথে সময় কাটালে বুঝি কষ্ট হয়? ও তো আজকে একদম ভালো ছেলের মতো বাপের সাথে পুরোটা সময় কাটিয়েছে। আমরা বাইরেও ঘুরতে এসেছি, তাই না রে আদনান? আদনান হেসে মাথা নাড়ালো। আদনানের মুখে নিজের ছেলে আর বাবার সাথে শব্দ দুটো শুনে নওমির বুকের ভেতরে কেমন যেন একটা অচেনা তোলপাড়ের মোচড় দিয়ে উঠল। রিকশায় বসে যে মানুষটাকে কড়া করে মানা করে দেওয়া, তাড়িয়ে দেওয়ার সমস্ত জেদ সে মনে মনে পুষে এনেছিল, আদনানের এই শান্ত আর অধিকার বোধের মাখানো একটা মাত্র ডায়লগের সামনে সেই জেদের পাহাড় যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেল। সমাজের ভয়, প্রবাসী এই নোংরা ইঙ্গিত সব কিছু ছাপিয়ে ওর চোখের সামনে ভাসতে লাগলো শুধু একটাই দৃশ্য, ওর অসহায় নির্বাক ছেলেটার মাথায় আজ এক বিশাল বটবৃক্ষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতেই আজলানের শব্দ শুনল। কিছু কি হয়েছে? আজ অন্যরকম লাগছে। নমি চমকে তাকালো। আজলান কিভাবে বুঝলো? আজলান আগে এমন ছিল। নমি কিছু হলেই টের পেয়ে যেত। ওর চাহনি দেখে আজলান থতমত খেয়ে বলল, না মানে তোমাকে আজ অন্যরকম লাগছে। তাছাড়া আমি তোমায় বুঝতে পারি ভালোভাবেই। সময় গিয়েছে কিন্তু আমার অনুভূতিগুলো ফিকে হয়ে যায়নি। আজলানের সরাসরি গভীর কথায় নমি মাথা নিচু করে ফেলল। আজলান এখনও ওকে বুঝতে পারছে। সে আদনানকে নামিয়ে দিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। খেয়েছেন আপনারা? হ্যাঁ, তোমার খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নাও। নমি ঘাড় ঘুরিয়ে দেখলো টেবিলে একটা প্যাকেট। সে আজলানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিসের প্যাকেট এটা? আমি তো রান্না করে গিয়েছিলাম। আমরা বাইরে খেয়েছি, তাই তোমার জন্য নিয়ে এলাম। রান্না সব ফ্রিজেই রেখেছি, চিন্তা নেই। নমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আদনান আদনানের পাশে এসে ওর হাত টেনে বলল। খেলবো। আদনান ওকে কোলে নিয়ে বলল, তোর ঘুম নেই? হ্যাঁ, শুধু খেলা। নেই, কি? ঘুম নেই। থাক, ঘুমাতে হবে না, চল। নমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। তারপর আদনান আর আদলান যেখানে আছে ওখানে গিয়ে দাঁড়ালো। আদলান আর চোখে নমিকে দেখে বুঝলো নমি কিছু একটা নিয়ে উসখুস করছে। সে আদনানকে খেলতে বলে উঠে এলো। নমি ওকে দেখে আরও অস্বস্তিতে পড়ল। আদনান স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবে? এসেছো পর্যন্ত দেখছি তুমি কেমন ইতস্তত করছো। আমাকে কিছু বলার থাকলে সরাসরি বলতে পারো। ইউ ক্যান। নমি কী বলবে বুঝতে না পেরে কথার তাল হারিয়ে বলল। আপনি কি এভাবে প্রতিদিন আসবেন আদনানকে দেখতে? আদলান না বুঝেই ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। মানে আসলে কোনো সমস্যা? নমি তাড়াহুড়ো করে বলে উঠল। না, সমস্যা না। নমি একটা ঢোক গিলে সরাসরি বলল, আসলে আমি আদনানকে নিয়ে একা থাকি তো। আপনি রোজ রোজ এভাবে আমার বাসায় আসাটা সমাজ বা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না। এতক্ষণে বিষয়টা ধরতে পারল আদলান। সে বুঝলো এই নিয়ে কিছু একটা হয়েছে, কিন্তু সরাসরি ঘাটল না। সে নির্বিকারভাবে বলল, ভালো চোখে না দেখার কি আছে? আমি আসতেই পারি। আদনান আমার ছেলে, আমি আসাটা ভালো চোখেই দেখতে হবে। নমি ভাবলো এই তেরা কখনোই ভালো হবে না। সে কণ্ঠে বিরক্ত ঢেলে বলল, আপনি বললেই তো আর হবে না। আলবৎ হবে। আমার বউ, আমার ছেলে, আমি আসবো না তো কে আসবে? আমার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু সেটা তো বাকিরা জানে না।
আদনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার আদনানের পাশে গিয়ে বসে বলল। জানে না তো জানিয়ে দাও। আজলানের ডোন্ট কেয়ার ভাব দেখে উত্তর শুনে নমি কয়েক সেকেন্ডের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। ওনার মুখে আমার বউ, আমার ছেলে শব্দগুলো এত সহজে আর স্বাভাবিকভাবে উচ্চারিত হলেও নমির বুকের ভেতরটা আবার জোরে ধক করে উঠল। সে কিছুক্ষণ বড় বড় চোখ করে আদলানের দিকে তাকিয়ে রইল, তারপর কণ্ঠের সবটুকু কঠোরতা আর একরাশ বিস্ময় ঢেলে বলল, জানিয়ে দাও মানে কি জানাবো আমি সবাইকে? যার সাথে আমার 3 বছর কোনো দেখা সাক্ষাৎ নেই, আছে হঠাৎ এসে নিজের অধিকার ফলাচ্ছে। আপনি যত সহজেই বলুন না কেন, চারপাশের মানুষ এতটা সহজ নয়। তারা গল্প বানাতে ভালোবাসে। বানাতে কি বলছি, এক্ষুনি বানাচ্ছে। আজলান নমির চোখের দিকে সোজা তাকিয়ে খুব শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় গলায় বলল, তারা গল্প বানারে বানাক নওমি, আই ডোন্ট কেয়ার। আমাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য অনেক কিছু হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে লোকলজ্জার ভয়ে আমি আমার সন্তানকে অবহেলা করব কিংবা তার সাথে দেখা করা অফ করে দেব। সমাজ আঙ্গুল তুললে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় ডক্টর আজলান আজওয়াদ খুব ভালো করেই জানে। নমি ওর এই অতিরিক্ত আত্মবিশ্বাসের সামনে আর টিকতে পারল না। ওর মনে হলো এই লোকটার সাথে যুক্তিতে জেতা অসম্ভব, তবুও সে দৃঢ়তার সাথে বলল, আপনি সব কিছু নিজের মতো করে ভাবেন ডক্টর আজলান। আপনার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, আপনার গায়ে কেউ কাদা ছেটাতে আসবে না, কিন্তু দিন শেষে কথা শুনতে হবে আমাকেই। এই সমাজ একা মেয়েকে বাঁচতে দেয় না। আজ স্কুলে আমাকে কী ধরনের ইঙ্গিতপূর্ণ কথা শুনতে হয়েছে সেটা কেবল আমিই জানি। একটা মেয়ের চরিত্রে দাগ লাগাতে এই সমাজের একটা সেকেন্ডও সময় লাগে না। আমি আর কোনো ভুল নতুন অপবাদের বোঝা মাথায় নিতে পারবো না। নমি মুখ ফসকে বেরিয়ে এলো স্কুলের কথাটা। আদলানের কাছে এবার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হলো। সে উঠে দাঁড়ালো। চোখ মুখ শক্ত দেখে নমি আঁতকে উঠল, কিন্তু আদলান কঠিন কিছু না বলে পকেট থেকে ফোন বের করে সময় দেখলো, তারপর খুব স্বাভাবিক ও নির্বিকার কণ্ঠে বলল, অনেক তো বললে, এবার আমার একটা কথা শোনো। ভেতরে যাও, গিয়ে নিজের আর আদনানের প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় একটা ব্যাগে গুছিয়ে নাও। আর হ্যাঁ, বেশি সময় নিও না, আমরা ঠিক আধা ঘন্টার মধ্যে বের হব। নমি যেন আকাশ থেকে পড়ল। কিসের ভেতর কি বলছে উনি? সে প্রচণ্ড অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি রেডি হতে কেন বলছেন? কোথায় বের হবো? আজলান ওর স্বভাবসুলভ প্রখর আর মায়াবী চাহনিটায় নমির চোখের উপর স্থির রাখল। লোকে যাতে গল্প বানানোর সুযোগ না পায় সেজন্য তুমি আজই আমার সাথে আমার বাড়িতে আমার সংসারে ফিরে যাবে, যেখানে ডক্টর আজলান আজওয়াদের স্ত্রী আর সন্তানের দিকে আঙ্গুল তোলার সাহস আর কারো হবে না। আজলানের এই বিস্ময়কর কথা শুনে নমির পায়ের তলার মাটি যেন সরে গেল। ও হৃদস্পন্দন এক লাফেই দ্বিগুণ হয়ে গেল। মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। সে আমতা আমতা করে বলল, আপনি পাগল হয়ে গেছেন? আমি কেন আপনার বাড়িতে যাব? এটা তো... ওনার কথা শেষ করতে দিল না আজলান। সে আরও এক কদম এগিয়ে এসে নমির খুব কাছে দাঁড়ালো। নরম সুরে বলল, তোমার যত মান অভিমান, যত রাগ, যত অভিযোগ আছে নওমি, সব আমার চেনা ঘরে আমার বুকের ভেতরে বসে করো। আমি সারা জীবন ধরে তোমার সেই অভিমান ভাঙাতে রাজি আছি, কিন্তু এই লোকলজ্জা আর সমাজের ভয়ে তোমাকে আমি আর এক মুহূর্ত এই একাকিত্ব আর দুশ্চিন্তায় রাখতে পারবো না। আদনানকে ওর বাবার পরিচয় আর রাজকীয় সুখে বড় করার সময় হয়েছে। প্লিজ কথা না বাড়িয়ে যাও, রেডি হও। শোনো আমার কথাটা। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। লালিমায় ছেয়ে গেছে পুরো আকাশ। গাড়িতে অন্যমনস্ক হয়ে বসে আছে নমি। তার কোলে ছোট্ট আদনান বিস্ময় নিয়ে সব দেখছে আর এটা ওটা নিয়ে খেলছে। আর ড্রাইভ করতে থাকা আজলান একটু পর পর ওদের দিকে তাকাচ্ছে। নমির কোনো যুক্তি আজলানের সামনে টিকেনি। সে আজলানের কথা মানতে বাধ্য হয়েছে। ছেলের একটা সুন্দর জীবন আর আজলানের খাতবিহীন ভালোবাসা এবং মায়ার টান ওকে বাধ্য করেছে মেনে নিতে। শেষমেশ ওর যুক্তিতর্কে পানি ঢেলে আজলান ওকে আধা ঘন্টার সময় দিয়ে বেরিয়ে যায় এবং ঠিক আধা ঘন্টা পর একটা কালো রঙের গাড়ি নিয়ে ফিরে আসে। আদনানের গাড়ির প্রতি আকর্ষণ দেখেই হয়তো ওর এই তাৎক্ষণিক সিদ্ধান্ত। ওর ভাবনায় ছেদ ঘটিয়ে আজলান গলা ঝেড়ে বলল, ফুচকা খাবে? ফুচকা তো তোমার প্রিয়। নমি চমকে তাকালো। আজলান মনে রেখেছে তার কি পছন্দ? এত ব্যস্ত মানুষ এসব মাথায় রাখে? 3 বছর আগে কত শত বিকেল ও সন্ধ্যায় এই একটা খাবারের আবদারে কেটে যেত, তা নওমির মুহূর্তেই মনে পড়ে গেল। আজলান তখনও ওর সব কথা মুখ ফুটে বলার আগেই বুঝে যেত। আজ এতদিন পর, এত ঝড়ের পরও আজলান ওর সেই ছোট্ট ভালো লাগার কথা ভুলে যায়নি। নমি উপরে না দেখালেও ভেতরে ভালো লাগা কাজ করলো তার। সে ছোট্ট করে জবাব দিল, না লাগবে না, দুপুরে খাবারটা একটু দেরিতেই খাওয়া হয়েছে, এখন খিদে নেই।
আজলান যেন জানতো কি উত্তর দেবে, তাই সে পাত্তা না দিয়ে কিছু বলার আগেই গাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের সাইডে এসে দরজা খুলে দিয়ে বলল, খিদে পেলেই কি ফুচকা খেতে হয় নাকি? ওটা তো মনের খোরাক। আর আদনানও তো একটু বাইরে নামতে চায়, তাই না আব্বু? আজলান এবারও আদনানকে নিজের পক্ষে টেনে নিল। আদনান তো ঘুরতে যাবে ভেবে খুশিতে মাথা নাড়ল। আদনানকে নওমির কোল থেকে নিয়ে আজলান বলল,